শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বৃত্ত সম্পর্কিত আলোচনাগুলো করব। অর্থাৎ এখান থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা তো বৃত্ত চিনি সবাই। বৃত্তটা হচ্ছে এরকম, অর্থাৎ একটা গোলাকার চিনি, সেটা হচ্ছে বৃত্ত। আচ্ছা, এই বৃত্তের কী কী আছে? তাহলে একটা বৃত্তের ব্যাস থাকে, জ্যা থাকে, ব্যাসার্ধ থাকে। ধরুন এটা কেন্দ্র থাকে, যে কেন্দ্র থেকে এভাবে টান দিলাম, তাহলে এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি লম্বা করে টান দিই একদম, তাহলে এটার নাম হচ্ছে ব্যাস। এই যেটার নাম ব্যাস। আর অনলি ব্যাসের বাইরে, যেটা কেন্দ্রের বাইরে দিয়ে যেটা যায়, সেটাকে বলা হয় জ্যা। তাহলে এই এ বি হচ্ছে ব্যাস, আর এই সিডি হচ্ছে এখানে জ্যা। আর যদি বলি এইটুকু মানে কেন্দ্র ও, তাহলে ও থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, জ্যা থাকে। আচ্ছা, আর যদি আমি এই একটা বৃত্তের যদি বলি যে ক্ষেত্রফল কোনটা, তাহলে যে বৃত্তের এই যে ভিতরে যে জায়গা আছে, এই জায়গাটাগুলো হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, আর যদি বলি বৃত্তের পরিধি কোনটা, তাহলে এই যে একটা বৃত্ত গেলাম, এই যে চতুর্দিকে যে এই রেখাটা, যে এটার নাম হচ্ছে পরিধি, মানে সীমানাটা হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা, এখন একটা বৃত্তের অভ্যন্তর ভাগ আর একটা বৃত্তের আছে বহির্ভাগ। তো এখানে একটা বৃত্ত দেখাই, তাহলে এটা হচ্ছে অভ্যন্তর ভাগ আর এটা হচ্ছে বহির্ভাগ। তাহলে অভ্যন্তর ভাগ আর বহির্ভাগ যদি এগুলো টান দেওয়া হয়, তাহলে কি হয়? বৃত্তকে একটা বিন্দুতে এখানে ছেদ করে। হ্যাঁ, আচ্ছা, এখন বৃত্তের জ্যা এবং ব্যাস চিনলাম। দেখো উপপাদ্য, এখানে উপপাদ্য 17 আছে কি এখানে, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপরে লম্ব। তাহলে কথাটা কেমন? তাহলে এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জ্যা এর উপরে লম্ব হয়, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে বলা আছে এখানে, যেমন এখানে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত 1 কি বলা আছে? বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। মানে আমরা যদি একটা বৃত্ত আঁকাই, তাহলে যে কোনো জ্যা আঁকালে তার লম্ব দ্বিখণ্ডক, মানে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ড করে যেরকম নিয়ম আমরা সমদ্বিখণ্ড করি, এভাবে যে করি, এবার টান দিই, তাহলে কী হবে? সেটা এই রেখাটা হবে কেন্দ্রগামী। এটা বলা হয়েছে এখানে। 2 নম্বর অনুসিদ্ধান্ত, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তাহলে কথাটা কি বুঝলাম? যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, এটা কিন্তু অনুসিদ্ধান্ত 2। যেমন এখানে যদি আমি একটা বৃত্ত আঁকাই, একটা সরলরেখা টান দিলাম, তাহলে দেখো এই জায়গা ছেদ করবে আর এই যেখানে ছেদ করবে, এখানে, তাছাড়া কিন্তু আর 2 এর বেশি জায়গায় ছেদ করতে পারবে না, এটা বলা হয়েছে এখানে। তারপরে উপপাদ্য 18, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে একটা যদি আমি বৃত্ত আঁকাই, তাহলে সকল সমান জ্যা, মানে এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা। এখন এই দুইটা যদি সমান হয়, তাহলে এরা কি হবে? কেন্দ্র থেকে, এই যে এখানে যতটুকু দূরত্ব, এখানেও ততটুকু দূরত্ব, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। আচ্ছা, তারপরে আছে যেমন উপপাদ্য 19, এই উপপাদ্য 19 আছে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। অর্থাৎ এটাও একটা বৃত্ত, কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এই জ্যা আর এটা দুইটা জ্যা আঁকালাম, তাহলে কেন্দ্র থেকে এটা যদি সমান দূরত্বে হয়, তাহলে দুইটা জ্যাও সমান হবে, এটা বলা হয়েছে এখানে। অনুসিদ্ধান্ত 3 বলা আছে এখানে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা কেমন বলা হলো? এটা একটা বৃত্ত, তাহলে এই যেটা যদি ব্যাস আঁকাই, মানে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে ব্যাস বলা হয়, আর যেটা কেন্দ্রের বাইরে দিয়ে যায় সেটাকে শুধুমাত্র জ্যা বলা হয়। তাহলে এটা কিন্তু এখানে জ্যা, আর এটা হচ্ছে ব্যাস। এখন ব্যাসের সংজ্ঞাটা হচ্ছে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তাহলে যেহেতু এটা কেন্দ্রগামী জ্যা, তাহলে এটার নাম কিন্তু জ্যা আবার ব্যাস।
তাহলে বৃত্তের সবচেয়ে বড় জ্যার নাম হচ্ছে ব্যাস। তাহলে বলা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই যে কথা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা গেল। এখন তাহলে অনুসিদ্ধান্ত 3 গেল। আচ্ছা, তারপরে আছে এই বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কেমন কথা? এখন একটা মনে করো এটা একটা বৃত্ত। এখন এইখান থেকে এইখান পর্যন্ত আমি যদি এখানে এ দেই আর এখানে যদি আমি বি দিই, তাহলে এ থেকে বি পর্যন্ত এটুকু বলা হবে হচ্ছে বৃত্তের চাপ, এটা বলা হবে। আচ্ছা, বৃত্তচাপে আছে কেন্দ্রস্থ কোণ আর আছে বৃত্তস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কেমন, তো এখানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। যেমন আমি যদি এখানে একটা বৃত্ত আঁকাই, তাহলে এই যে এই দিকে যদি করি, তাহলে এটা এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেটা বৃত্তের কেন্দ্র উৎপন্ন করে। আর এইটা হচ্ছে এরকম, এভাবে দুইভাবে আঁকালাম, হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এই কোণটা কেন্দ্রস্থ কোণ, যেটা একদম বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়, এটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যেমন যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। তাহলে বলা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি এখানে আমি যদি একটা বৃত্ত আঁকাই, তাহলে এইখানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে একটা দাগ দিলাম, তাহলে এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ। আর যদি এইভাবে দিয়ে দেই, তাহলে এটা হয়ে গেল একটা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তের একই চাপ, এই যে এবি হচ্ছে চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ হবে 30 ডিগ্রি। আবার এভাবে বলতে পারি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কারণ এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। আচ্ছা, তারপরে আছে উপপাদ্য 21। উপপাদ্য 21 হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেমন এখানে যদি আমি একটা বৃত্ত আঁকাই এখানে, তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, যেমন চাপটা কি এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, অর্থাৎ এ বি হচ্ছে চাপ, এই যে এইটুকু হচ্ছে চাপ। এই চাপের উপর আমরা যদি এই কোণটা আঁকাই, আবার এই কোণটা আঁকালাম, তারপর এখান থেকে একটা কোণ আঁকালাম, দেখো তাহলে এইখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা কিন্তু ভালোভাবে পড়বে এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে উপপাদ্য 22, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই যেখানে লেখা আছে, এই যেটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এটা কেমন হয় পরীক্ষা? এটা যেমন আমি যদি এখানে একটা বৃত্ত আঁকাই, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি বুঝি আমরা, যে এই যেটা ব্যাস, তাহলে ব্যাস হলে কি আছে, এ পাশে অর্ধেক আছে, এ পাশে অর্ধেক আছে। কিন্তু এখন যেহেতু বলা আছে অর্ধবৃত্তস্থ এক সমকোণ, তার মানে এখান থেকে যদি এইভাবে একটা টান দিয়ে দেই, তাহলে দেখো এটা অর্ধেক বৃত্তের উপর একটা কোণ হয়েছে না এটা, তাহলে এই কোণ আবার যদি এই পাশে দেই এটাও, তাহলে এগুলোও এক সমকোণ। যদি আমি এই কোণটা এখানে দেই, এটাও এক সমকোণ। আমি এখানে যত গান আঁকাতে পারি সবাই এক সমকোণ, কারণ অর্ধেক বৃত্তের সাথে আঁকানো হয়েছে। এজন্য বলা হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে এখানে আছে অনুসিদ্ধান্ত 4, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি আমি ব্যাস ধরি, ব্যাস ধরে যদি একটু বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। অনুসিদ্ধান্ত 5 আছে,
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, খুবই ইম্পর্টেন্ট একটা টিক, অর্থাৎ এমসিকিউ। এই এমসিকিউটা খুবই আসে যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। যদি আমি একটা বৃত্ত আঁকাই, তাহলে যেমন আমি এইখান থেকে আঁকলাম এ বি সি, আর উপরে দিলাম আমি ডি। দেখো, তাহলে এইভাবে যদি আমরা একটা কোণ আঁকাই, এই কোণটা কী হবে? এই কোণটা হচ্ছে অধিচাপ। অধিচাপ কিন্তু এই যে এইটুকু চাপ, অর্থাৎ এ ডি সি এই চাপ। তাহলে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি বলো উপচাপ, মানে এই যে এইটুকু চাপ, ছোট চাপের মধ্যে যদি একটা কোণ আঁকানো হয়, তাহলে এটার নাম হচ্ছে উপচাপ। এই যে এ বি সি হচ্ছে এখানে উপচাপ। তাহলে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। তাহলে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, আর এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে এভাবে লিখতে পারি যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। হ্যাঁ, ভালোভাবে পড়বে। হ্যাঁ, এই যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। 5 নাম্বার অনুসিদ্ধান্ত 5 বলছে প্রমাণ করো যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। এই যে এখানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পড়া। হ্যাঁ, তাহলে এই যে 5 আর এটা, যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আর প্রমাণ করো যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ হয়, ধরুন এটা একটা বৃত্ত, এখন এটার মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকানো যায়, এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। মানে চতুর্ভুজের এই শীর্ষ বিন্দুগুলো বৃত্তের উপরে থাকবে, এটা নাম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। যেমন এখানে উপপাদ্য 23 আছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, মানে বৃত্তের মধ্যে চতুর্ভুজ থাকে, তাহলে ওই চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। যেমন যে এই কোণ আর এই কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে অনুসিদ্ধান্ত 6 আছে, এখানে কি লেখা আছে? বৃত্তে অন্তর্গত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থকোণ উৎপন্ন হয়, এই যে বহিস্থকোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। তারপর অনুসিদ্ধান্ত 7 আছে, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া, এই যে অনুসিদ্ধান্ত 7, এই যে এটা বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা এমসিকিউর জন্য। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে অনুসিদ্ধান্ত 24, উপপাদ্য 24, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। তাহলে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। তার সম্পূরক কথাটা কি বোঝো? সম্পূরক কথা হচ্ছে একটা বৃত্তের মধ্যে আমি একটা চতুর্ভুজ আঁকালাম, তাহলে এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা জানি যে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক বলে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের জানি আমরা বিপরীত দুই কোণ 180 ডিগ্রি, তার মানে কোণ দুইটা পরস্পর সম্পূরক হবে। হ্যাঁ, এটা। আচ্ছা, তারপরে আছে বৃত্তের ছেদক ও স্পর্শক। তার ছেদক এবং স্পর্শক কেমন? যেমন এটা একটা বৃত্ত আঁকালাম, এইটা হচ্ছে একদম স্পর্শ করে চলে গেল, তাহলে এটাকে বলা হবে স্পর্শক। আর ছেদক কোনটা? যেমন ছেদক হচ্ছে এইভাবে একটা বৃত্ত আঁকালাম, এটাকে একদম ছেদ করে চলে গেল, এটার নাম হচ্ছে ছেদক। এই কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে আছে সাধারণ স্পর্শক। এই যেখানে অনেকগুলো পড়া আছে, এগুলো পড়বে। আচ্ছা, এখন
বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। যেমন বৃত্তের কোনো বিন্দুতে একটা যদি স্পর্শক আঁকাই আমরা, তাহলে স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে বৃত্তের যে কোনো স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, এটা একটা কথা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে অনুসিদ্ধান্ত 8, বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। এই যে বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শকে অঙ্কন করা যাবে, একাধিক স্পর্শক অঙ্কন করা যায় না। আচ্ছা, তারপরে আছে অনুসিদ্ধান্ত 9, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব হচ্ছে কেন্দ্রগামী। অনুসিদ্ধান্ত 10, বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়। আচ্ছা, তারপর হচ্ছে উপপাদ্য 26, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বারা দূরত্ব সমান। তার মানে এখান থেকে যদি আমি এই যে এই বিন্দু থেকে যদি বৃত্তের উপর এখানে একটা স্পর্শক আঁকি আর এখানে একটা স্পর্শক আঁকি, সেক্ষেত্রে কি হবে, এই স্পর্শক দ্বয়ের দূরত্ব একদম সমান হবে, এটা বলছে এখানে। আচ্ছা, তারপরে দুইটি বৃত্ত, এই যে এখানে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে, এটা বলা হয়েছে। আচ্ছা, উপপাদ্য 27 কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ মানে এখানে একটা আর এখানে যদি একটা দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়, এটা বলছে কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। তাহলে কেন্দ্রদ্বয় আর এই যে স্পর্শবিন্দু এটা হচ্ছে সমরেখ, মানে একই রেখার উপরে অবস্থিত হবে। আচ্ছা, তারপরে আছে অনুসিদ্ধান্ত 11, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। তাহলে বলা আছে দুইটি বৃত্ত যদি এইভাবে যদি বহিঃস্পর্শ করে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ সাপোজ 4 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কত, হবে 4 যোগ 3 সমান 7। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, 11। আর 12 নম্বর কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটা এমসিকিউ কিন্তু, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। মানে যদি অন্তঃস্পর্শ করে, মনে করলাম এটা একটা বৃত্ত, আবার এখানে বলছে এটা আর একটা বৃত্ত। হ্যাঁ, এখন এই বড় বৃত্তের কেন্দ্র এইটা আর ছোট বৃত্তের কেন্দ্র এইটা, সেক্ষেত্রে কি করব আমরা, এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দেব, বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটাই হবে অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব। যেমন একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত আর একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, এরা অন্তঃস্পর্শ করলো, সেক্ষেত্রে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 4 বিয়োগ 3 সমান কত, 1 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হবে। আচ্ছা, তারপরে আছে এখানে এখন বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য, এই সম্পাদ্যগুলো তোমরা ভালোভাবে আঁকা নিবা এগুলো। আচ্ছা, তাহলে এখানে একটা এমসিকিউ আছে যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি কোণ, সূক্ষ্ম কোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ আমরা জানি স্থূল কোণ, তাই না? এই তো, তাহলে আমরা বৃত্ত সম্পর্কিত যত ধরনের পড়া সেগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার এই ভিডিওটা দেখে তুমি এই চ্যাপ্টার সম্পর্কে সম্যক ধারণা নিতে পারো, দেখবে এমসিকিউতে এগুলো কমন পড়বে এবং তুমি ভালো এমসিকিউ পারবে। আচ্ছা, আজকের মতো এখানে শেষ, খোদা হাফেজ।